আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদেরকে কিন্তু আমি প্রায় সকল সাবজেক্টেরই সাজেশন দিয়ে এসেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড পেপারের সাজেশন দিব। বলে রাখা ভালো যে তোমাদের কিন্তু এই সাজেশন গুলো যে আমি দিচ্ছি এখান থেকে কিন্তু তোমাদের 90% আপ কমন চলে আসবে ইনশাল্লাহ, এবং সেটা কিন্তু হুবহু কমন চলে আসবে। তাই একটা লাইনও একটা কথাও স্কিপ করো না। আমি কিন্তু তোমাদেরকে এখানে দেখানোর সাথে সাথে মুখেও বলে দিব যাতে তোমরা বুঝতে পারো যে কোনটা মোর ইম্পর্টেন্ট এবং কোনটা লেস ইম্পর্টেন্ট। তো দেখো, প্রথমে আমরা শুরু করি সৃজনশীল ক এর জন্য, এরপরে ধারাবাহিকতায় আমরা আস্তে আস্তে ক খ গ ঘ সবগুলো টপিকেই যাব। তো দেখো, ক এর ক্ষেত্রে প্রথমে আমরা অধ্যায় 1 এর জন্য দুইটা মাত্র জিনিস পড়বো। একটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি কি এবং ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক 0.01 মিলিমিটার বলতে কি বোঝায়। অধ্যায় 1 এর জন্য এই দুইটা দেখলে আমাদের হয়ে যাবে। অধ্যায় 2 এর জন্য আমরা দেখব বিপ্রতীপ ভেক্টর কি, স্কেলার আপেক্ষকের গ্রেডিয়েন্টের সংজ্ঞা লেখো, অবস্থান ভেক্টর কি, কার্লের সংজ্ঞা দাও, সমান ভেক্টর কি, ভেক্টর অপারেটর, একক ভেক্টর কাকে বলা হয়, ডট গুণন কি, স্বাধীন ভেক্টর কাকে বলা হয়, নাল ভেক্টর কাকে বলে, অপারেটর কাকে বলা হয়, পোলার ভেক্টর কি, ডানহাতি স্ক্রু নিয়মটি বিবৃত করো, সদৃশ ভেক্টর কাকে বলে, ভেক্টর বিভাজন কি এবং আয়ত একক ভেক্টর কি। তো অধ্যায় 2 এর জন্য আমরা এই কয়েকটা ক পড়বো। এখান থেকেও মোস্ট ইম্পর্টেন্ট কিছু আছে যেগুলো ইতোমধ্যে বোর্ড পরীক্ষায় এসে গেছে। অধ্যায় 4 থেকে আমরা পড়বো কৌণিক ভরবেগ কি, জড়তার ভ্রামক কাকে বলা হয়, রাস্তার ব্যাংকিং কি, স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলা হয়, টর্ক কাকে বলে, কৌণিক ত্বরণ কি, কেন্দ্রমুখী বল বলতে কি বোঝায়, চক্রগতির ব্যাসার্ধ কাকে বলা হয়, কৌণিক বেগ কি, মৌলিক বল কি এবং ঘাত বল কাকে বলা হয়। অধ্যায় 4 থেকে আমরা এই 11টা কোশ্চেন পড়ব। অধ্যায় 5 থেকে স্প্রিং ধ্রুবক কি, বলের ঘাত কাকে বলে, কর্মদক্ষতার সংজ্ঞা দাও, সংরক্ষণশীল বল কি, কাজ শক্তি উপপাদ্যটি লিখো, পরিবর্তনশীল বল কাকে বলে, অশ্ব ক্ষমতা কাকে বলে, অসংরক্ষণশীল বল কি, ভরকেন্দ্র কাকে বলা হয় এবং প্রত্যয়নী বল কাকে বলে। অধ্যায় 5 থেকেও আমরা এই 10টাই পড়বো এবং এই 10টাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে অধ্যায় 6 থেকে আমরা পড়বো মুক্তিবেগ কি, ভারকেন্দ্র কি, ভূস্থির উপগ্রহ কাকে বলা হয়, পার্কিং কক্ষপথ কি, ভূস্থির কৃত্রিম উপগ্রহ কাকে বলে, মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে এবং কেপলারের তৃতীয় সূত্রটি লেখো। এখান থেকে আমরা এই মাত্র 7টাই পড়ব। অধ্যায় 7 থেকে আমরা অসহ পীড়ন কি, একটি স্প্রিংকে খণ্ডিত করলে এর ধ্রুবক পরিবর্তন হবে কি ব্যাখ্যা করো, পয়সনের অনুপাত কি, টেনশন বল কাকে বলা হয়, সংনমতা কি, পীড়নের সংজ্ঞা দাও এবং স্থিতিস্থাপকতা কাকে বলা হয়। এখান থেকে আমরা এই কয়েকটা টপিক পড়ে নিব। অধ্যায় 8 থেকে আমরা পড়ব কম্পাঙ্ক কাকে বলা হয়, দশা কি, স্থিতিস্থাপক সীমার সংজ্ঞা দাও, সরল ছন্দিত স্পন্দন গতি কাকে বলা হয়, কালিক পর্যায়ক্রম কি, কৌণিক কম্পাঙ্ক কাকে বলা হয়, স্থানিক পর্যায়বৃত্ত কি, ইপক কি এবং সেকেন্ড দোলক কি। এবং লাস্ট হচ্ছে আমাদের অধ্যায় 10। অধ্যায় 10 থেকে আমরা পড়বো শিশিরাঙ্ক কাকে বলা হয়, আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও, গড় মুক্ত পথের বোলজম্যানের সূত্রটি লিখো, শক্তির সমবিভাজন নীতি কাকে বলা হয়, গড় মুক্ত পথ কাকে বলে, সম্পৃক্ত বাষ্প চাপ কি, সংকট চাপ কি, গড় বর্গবেগ কি এবং স্বাধীনতার মাত্রা কাকে বলা হয়। অধ্যায় 10 থেকে আমরা এই 9টা টপিক পড়লেই কিন্তু আমাদের মোটামুটি কয়ের জন্য এনাফ। তো এই হচ্ছে তোমাদের কয়ের সাজেশন। প্রশ্ন যত কঠিনই হোক না কেন আমাদের এই কয়েকটা টপিকের ভিতরে বা এই কয়েকটা সংজ্ঞার ভিতরে আমাদের চলে আসবে ইনশাল্লাহ। দেখো, সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা অধ্যায় 1 থেকে পড়বো সাধারণ স্ফেরোমিটারের সাহায্যে পাতের পুরুত্ব নির্ণয়কালে এর যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও নির্ণয়ের প্রয়োজন নেই কেন ব্যাখ্যা করো। ঠিক আছে। এবং অধ্যায় 2 থেকে আমরা পড়বো দুটি অসমান ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে না কেন ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে কোনো বোর্ডেই আমাদের চলে আসতে পারে। কে এক্স কে একটি নাল ভেক্টর ব্যাখ্যা করো। এটিও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের যে কনসেপ্টটা রয়েছে, দুটি ভেক্টরের গুণন বিনিময় সূত্র মেনে চলে না কেন, এবং একটি বস্তুকে টানা অথবা ঠেলার ক্ষেত্রে কোনটি সহজ। আমরা সকলে একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারি যে কঠিনেও ঠ আছে, ঠেলাতেও কিন্তু আমাদের ঠ আছে। তো ঠেলা অবশ্যই আমাদের কঠিন হবে।
তো এখান থেকে এই কয়েকটা পড়লেই হবে। অধ্যায় 3 থেকে আমাদের অনেকগুলো কোশ্চেন আছে, যেহেতু অনেকগুলা এখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য আমরা একটু বেশি করেই পড়বো যাতে কোশ্চেন কঠিন হলেও আমরা পেরে যাই। যেমন দেখো, কোন প্রবাহীর আয়তনের পরিবর্তন নির্ণয়ে ডাইভারজেন্স এর ভূমিকা আছে কিনা ব্যাখ্যা করো। একটি বিপ্রতি ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যাবে কি না, খুবই গুরুত্বপূর্ণ। ঠেলার ক্ষেত্রে লন রোলারকে ভারী মনে হয় কেন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখার যৌক্তিকতা ব্যাখ্যা করো। একই জাতীয় দুটি ভেক্টরের যোগফল ও বিয়োগফল সমান হতে পারে কি, ব্যাখ্যা করো। ভেক্টর অপারেটর স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করে। তিনটি ভেক্টরের লব্ধি কখন শূন্য হয়, মোস্ট ইম্পর্টেন্ট একটা 3 স্টার টপিক। নৌকার রশি গুণ টানার ক্ষেত্রে লম্বা রশি দিয়ে গুণ টানা কেন হয়। অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর, খুবই গুরুত্বপূর্ণ। পাখি ওড়ার ক্ষেত্রে ভেক্টর যোজন নীতিটি ব্যাখ্যা করো। আয়ত একক ভেক্টরের দিক নির্দিষ্ট হলেও একক ভেক্টরের দিক নির্দিষ্ট নয় কেন, ব্যাখ্যা করো। কোন ভেক্টরের বিপরীত ভেক্টর এবং বিপ্রতীপ ভেক্টরের মধ্যবর্তী কোণ সর্বদা একই হয়, ব্যাখ্যা করো। একই তলে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির দিকে বা বিপরীত দিকে ঘোরালে লব্ধির দিক একই হবে কিনা সেটা ব্যাখ্যা করো। সকল বিপরীত ভেক্টর বিসদৃশ ভেক্টর হলেও সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয় কেন। তিনটি ভেক্টরের লব্ধি কখন শূন্য হয়, এটা আগেও এসেছে আমাদের। এবং দেখো, কোন শর্তে চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি শুধু পেছনের কাজকে ভিজাবে, ব্যাখ্যা করো। তো দেখো, এই অধ্যায় 3 থেকে আমাদের কিন্তু 17টা কোশ্চেন দেওয়া হয়েছে এবং এই 17টাই কিন্তু একদম হাই ভোল্টেজ কোশ্চেন বলা চলে, খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো সময় যে কোনো বোর্ডে চলে আসতে পারে। এখন আমরা অধ্যায় 4 দেখব। অধ্যায় 4 থেকে দেখো মোট 22টা কোশ্চেন আছে। দেখলে মনে হবে যে অনেক বেশি কোশ্চেন, আসলে কিন্তু সেরকম না, যেহেতু অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অনেক বেশি কোশ্চেন আসার চান্স আছে, এর জন্য আমরা অধ্যায়টা থেকে 22টা কোশ্চেন দিয়েছি। তো দেখো, 1 নম্বরে আমরা দেখব যে দরজার হাতল প্রান্তে দেওয়া হয় কেন, ব্যাখ্যা করো। বেলি ডান্সের ক্ষেত্রে কৌণিক ভরবেগের প্রভাব ব্যাখ্যা করো। বৈদ্যুতিক দুতিক পাখা ঘুরলে গায়ে বাতাস লাগে কেন, ভেক্টরের সাহায্যে ব্যাখ্যা করো। বৈদ্যুতিক পাখার বাতাস কিভাবে নিচে নামে, ব্যাখ্যা করো। ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল, ব্যাখ্যা করো। বালির উপর দিয়ে হাঁটা কষ্টসাধ্য কেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি, ব্যাখ্যা করো। রাস্তার ব্যাংকিং এর প্রয়োজনীয়তা কি, টর্কের দিক কিভাবে নির্ণয় করবে। বৃত্তাকার পথে বাঁক পার হওয়ার সময় একজন সাইকেল আরোহী হেলে যায় কেন, এটা কিন্তু আমাদের একটা 3 স্টার টপিক, যে কোনো সময় চলে আসতে পারে। এরপরে হচ্ছে আমাদের ব্যাংকিং কোণের মান বাড়ালে রাস্তার বাঁকে গাড়ি চালানোর গতিসীমা বাড়ে, ব্যাখ্যা করো। একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান মান কোন দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে এর কৌণিক ভরবেগের সমান। একজন নৃত্যশিল্পী ঘূর্ণনের সময় 2 হাত ভাঁজ করে নেয় কেন। উলম্ব তলে ঘূর্ণায়মান রোলার কোস্টারের যাত্রী নিচে পড়ে না কেন, এটাও গুরুত্বপূর্ণ, মানে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে কিন্তু আমাদের। এরপরে দেখো, আমাদের ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বৈদ্যুতিক পাখার সকল বিন্দুর কৌণিক বেগে সমান কিন্তু রৈখিক বেগ ভিন্ন ভিন্ন কেন। সুষম দ্রুতিতে বৃত্তাকার পথে চলন্ত কোনো বস্তুর ত্বরণ থাকে কেন। কোনো বস্তুর পক্ষে সুষম বেগে বৃত্তাকার পথ ঘোরা সম্ভব নয়, ব্যাখ্যা করো। বৃত্তাকার পথে ঘূর্ণনমান একটি বস্তুর ব্যাসার্ধের পরিবর্তনের সাথে কেন্দ্রমুখী বলেরও পরিবর্তন ঘটে। ঘূর্ণনরত বস্তুর কৌণিক ভরবেগ কখনো শূন্য হয় না কেন। জড়তার ভ্রামকের সমান্তরাল ও লম্ব অক্ষ উপপাদ্য বিবৃত করো। গাড়ির চাকার নাট বল্টু খোলার ক্ষেত্রে লম্বা হাতলযুক্ত যন্ত্র ব্যবহার সুবিধাজনক। উলম্ব তলে দ্রুত ঘূর্ণনরত পানি ভর্তি বালতির পানি পড়ে যায় না কেন। তো এখানে আমার এই কয়েকটাই গুরুত্বপূর্ণ, আর আমি তোমাদেরকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলেছি সেগুলো ভালোভাবে দেখে যাবে। অধ্যায় 5-এ আমরা দেখব বল ও সরণ শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে কি। অভিকর্ষজ বল একটি সংরক্ষণশীল বল, ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, গুলি এবং পাথরের মধ্যে কোনটি দিয়ে জানালায় কাঁচকে আঘাত করলে কাঁচ বেশি টুকরায় পরিণত হবে। একটি স্প্রিংকে খণ্ডিত করলে এর ধ্রুবক পরিবর্তন হবে কি, ব্যাখ্যা করো। একজন আরোহী লিফটে উপরে ওঠার সময় নিজেকে ভারী মনে করে কেন, এটা কিন্তু আমাদের একটা 2 স্টার টপিক। নরম মাটিতে লাফ দিলে আঘাত পাওয়ার সম্ভাবনা কম থাকে কেন। নৌকা থেকে লাফ দেওয়ার সময় নৌকা পিছিয়ে যায় কেন। ক্রিকেট খেলার ক্যাচ ধরার সময় খেলোয়াড় তার হাতকে পিছনে টানে কেন। একটি বস্তুর গতিশক্তি দ্বিগুণ হলে ভরবেগ সমপরিমাণ বৃদ্ধি পাবে কেন, ব্যাখ্যা করো।
একই উচ্চতায় উঠতে খাড়া সিঁড়ি অপেক্ষা হেলানো সিঁড়ি ব্যবহার করলে কষ্ট কম হবে কেন? সরণ বনাম গতিশক্তির লেখচিত্রের ঢালটি বল নির্দেশ করে। সমতলে হাঁটা অপেক্ষা সিঁড়ি দিয়ে হেঁটে উপরে ওঠা কষ্টকর কেন? খেলনা গাড়িতে স্প্রিং যুক্ত করার কারণ কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিং বল একটি সংরক্ষণশীল বল। স্প্রিং বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক হয় কেন? কোনো বস্তুর শক্তি আছে কিন্তু ভরবেগ নেই, অথবা ভরবেগ আছে কিন্তু শক্তি নেই, এরকম ঘটনা কি সম্ভব? একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে? দুটি একই ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে বস্তুদ্বয় বেগ বিনিময় করে, ব্যাখ্যা করো। একটি স্প্রিং ধ্রুবক 2.5 নিউটন পার মিটার বলতে কি বোঝায়? তো এখান থেকে আসলে বেশি কোশ্চেন দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু এখন বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো কঠিন হচ্ছে, এর জন্য সেফ থাকার জন্য একটু বেশি পরিমাণে কোশ্চেন তোমাদেরকে দেওয়া হয়েছে। অধ্যায় 6 থেকে আমরা পড়ব ঘূর্ণনরত পৃথিবী সূর্য হতে দূরে সরে গেলে এর বেগ কেন কমে যায়? সমবেগে উঠানামা করা লিফটের যাত্রীর ওজনের পরিবর্তন হয় না কেন? মহাকর্ষীয় বিভব বলতে কি বুঝো? কেপলারের তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো। চাঁদে মানুষ বসবাস করতে পারে কিনা? মুক্তিবেগ বস্তুর ভরের ওপর নির্ভর করে কি? মহাকর্ষীয় বলের প্রভাবে পৃথিবী সূর্যের ওপর আছড়ে পড়ছে না কেন? ব্যাখ্যা করো। কোনো নির্দিষ্ট স্থানে ওজন ভরের সমানুপাতিক। বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। মঙ্গল গ্রহের পৃষ্ঠ হতে বৃহস্পতির পৃষ্ঠে মুক্তিবেগ বেশি। মহাকর্ষীয় বিভব অসীমে সর্বাধিক কিন্তু শূন্য, ব্যাখ্যা করো। বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজন হ্রাস পাওয়ার কারণ কি? একই কক্ষপথে স্থাপিত দুটি ভিন্ন ভরের স্যাটেলাইটের বেগ কি একই হবে না ভিন্ন হবে? কখন বস্তুর ভরকেন্দ্র এবং ভরকেন্দ্র একই বিন্দুতে হবে? যাত্রী ভর্তি নৌকায় যাত্রীদেরকে নৌকায় দাঁড়াতে নিষেধ করা হয় কেন? বিষুবীয় অঞ্চলে একজন ব্যক্তির ওজন কম হয় কেন? কেপলারের গ্রহ বিষয়ক দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করো। অধ্যায় 7 থেকে আমাদের মোট 13টা রয়েছে, তোমরা সেই 13টা কোশ্চেনই দেখে দিবে। যেমন অ্যালুমিনিয়ামের কাঠিন্যের গুণাঙ্ক বলতে কি বোঝায়? ইস্পাত রাবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক কেন? স্থিতিস্থাপকতার ক্ষেত্রে পীড়ন বিকৃতির গ্রাফের বৈশিষ্ট্য লিখো। তারপর হচ্ছে আমাদের একটি স্প্রিংয়ের বিভব শক্তি 2 জুল বলতে কি বোঝায়? মানে মূল কথা হচ্ছে, আমি যে 13টা তোমাদেরকে দিয়েছি এই 13টাই দেখে নিবে। আমি যদি একটা একটা করে বলি তাহলে ভিডিওটা লং বেশি হয়ে যাচ্ছে, এর জন্য তোমরা জাস্ট দেখে নাও বা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো। আমি আর একটা একটা করে বলছি না খ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে। এরপর দেখো আমরা অধ্যায় 8-এ তোমাদেরকে যে সকল খ নাম্বার কোশ্চেন দিয়েছি, তোমরা যদি শুধু এই কয়েকটা কোশ্চেনও দেখে যাও তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো দেখো অধ্যায় 8 আমাদের পর্যাবৃত্ত গতি। এখান থেকে তোমরা যে 18টা কোশ্চেন আমি দিয়েছি এই কয়েকটা কোশ্চেন খুব ভালো করে পড়ে যাবে। এর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমি তোমাদেরকে স্টার্ট দিয়ে দিই। যেমন দেখো আমাদের 1 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন, এরপরে দেখো আমাদের 6, 8, 9, 10, 18 এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা অধ্যায় 10-এর ক্ষেত্রে আমাদের 17টা কোশ্চেন রয়েছে। অধ্যায় 10 তোমরা সকলেই জানো যে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এই অধ্যায় থেকে আমরা দেখো মেঘলা রাত অপেক্ষা মেঘহীন রাতে বেশি শিশির জমে কেন? কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা 70% বলতে কি বোঝায়? তারপরে গ্যাসের বেগ নির্ণয়ে আরএমএস বেগ কেন নেওয়া হয়? কখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে? তারপরে শীতকালে বা গ্রীষ্মকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কি পরিমাণ থাকে, কখন অধিক থাকে? তারপর হচ্ছে গ্রীষ্মকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অধিক থাকলেও শিশির পড়ে না কেন? আদর্শ গ্যাস একটি কল্পনা মাত্র বা কোনো একদিনে শিশিরাঙ্ক বলতে কি বোঝানো হয়? সহ তোমাদেরকে যে 17টা দিয়েছি তোমরা জাস্ট এই 17টা যদি পড়ে যাও তাহলে কিন্তু আমাদের এনাফ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট গ এবং ঘ এর জন্য। এটাদের ক্ষেত্রে দেখো আমরা ভেক্টরের ক্ষেত্রে মাত্র 4টা জিনিস খেয়াল রাখবো: নদী নৌকার ম্যাথ, বৃষ্টি এবং ছাতা, ডট গুণন এবং ক্রস গুণন, এবং আমাদের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। তো আমাদের গয়ের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে নদী এবং নৌকার ম্যাথ। বৃষ্টি ও ছাতা কিন্তু মোটামুটি লেস ইম্পর্টেন্টই বলা চলে, কিন্তু নদী এবং নৌকার অঙ্কগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর ঘতে গিয়ে আমাদের ডট গুণন বা ক্রস গুণনের ম্যাথ আসতে পারে, বা সলিনয়েডালের ম্যাথ আসতে পারে, বা সমতলীয় কিনা এটাও আসতে পারে। গ্রেডিয়েন্ট বা ডাইভারজেন্সের ম্যাথগুলোও কিন্তু চলে আসতে পারে। এরপর দেখো আমাদের অধ্যায় 4 নিউটনিয়ান বলবিদ্যা থেকে আমরা 4টা টপিক পড়ব। ভরবেগের সংরক্ষণশীল সূত্র, জড়তার ভ্রামক নির্ণয়, সমতল অক্ষ উপপাদ্য ব্যবহার করে, কেন্দ্রমুখী বল এবং সুতার টান এবং বেঙ্কিং কোণ।
তো এখান থেকে আমাদের গয়ের জন্য কিন্তু ব্যাংকিং কোণ নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের ভরবেগের সংরক্ষণশীল সূত্র কিন্তু গুরুত্বপূর্ণ। অধ্যায় 5 কাজ শক্তি ক্ষমতা থেকে আমরা যান্ত্রিক সূত্র নিত্যতা কূপের ক্ষেত্রে, এছাড়া আমাদের কাজ শক্তি উপপাদ্য সরল দোলকের ক্ষেত্রে, আনত তলের ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখবো। কাজ শক্তি ক্ষমতার কিন্তু আমাদের কিছু স্পেসিফিক টাইপের ম্যাথ হয়, এটা তোমরা বোর্ড কোশ্চেন সলভ করলেই দেখতে পারবে। আর মহাকর্ষ এবং অভিকর্ষ থেকে আমরা অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন উচ্চতার কারণে এবং আহ্নিক গতির কারণে যে পরিবর্তনগুলো হয় এই টপিকটা দেখব। এছাড়া আমরা কৃত্রিম উপগ্রহ, মুক্তিবেগ এবং মহাকর্ষ বিভব এবং প্রাবল্যর যে ম্যাথগুলো রয়েছে এগুলোও খেয়াল রাখবো। আর অধ্যায় 7 পদার্থের গাঠনিক ধর্ম থেকে আমরা ইয়ংয়ের গুণাঙ্ক এবং পয়সনের অনুপাতটাই দেখব। আর অধ্যায় 8 পর্যাবৃত্তিক গতি থেকে আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা, সরল দোলক হতে বা লেখচিত্র হতে বিভব শক্তি, গতিশক্তি, পাহাড়ের উচ্চতা নির্ণয় বা সেকেন্ড দোলকের সাহায্যে সময় নির্ণয়। আর অধ্যায় 10 থেকে হ্রদের ক্ষেত্রে গ্যাসের সূত্রসমূহ প্রয়োগ, বর্গমূল, গড় ভরবেগ, গতিশক্তি, আপেক্ষিক আর্দ্রতা, এই টপিকগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ। তো শুধু তোমরা, আমি এখান থেকে তোমাদের যে কয়েকটা টপিক বলেছি সেই টপিক রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলোই তোমরা সলভ করে যাবে, তাহলে কিন্তু আমাদের জন্য এনাফ। তো এখন দেখো আমাদের পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আমরা গ ঘয়ের জন্য অধ্যায় 1 বা তাপগতিবিদ্যা থেকে আমরা থার্মোমিটার এবং তাপগতিবিদ্যার 0তম সূত্র, এনট্রপি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, বিভিন্ন ধরনের সমীকরণ, তাপীয় ইঞ্জিন এবং যান্ত্রিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত যে টপিকগুলো রয়েছে এখানের কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবো, এখান থেকে আমাদের কোশ্চেন আসবে। অধ্যায় 2 থেকে আমরা কুলম্বের সূত্রের ব্যবহার, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, বিভব, সমান্তরাল ও গোলীয় পাত ধারক এবং ধারকের সঞ্চিত শক্তি, এই টপিকগুলোই পড়ব। অধ্যায় 3 থেকে আমরা রোধ এবং রোধের সমবায়, কিরশফের সূত্র, বর্তনীতে ওহমের সূত্র প্রয়োগ, বিদ্যুৎ কোষের সমবায়, হুইস্টন ব্রিজ নীতি, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, জুলের তাপীয় ক্রীড়ার সূত্র এবং বৈদ্যুতিক শক্তি ও ক্ষমতা, এখান থেকে আসলে আমাদের সমবায়ের বা রোধ নির্ণয়ের যে ম্যাথগুলো আছে এগুলাই আসে। এবং ঘতে গিয়ে দেখা যায় যে কিরশফের সূত্রর বিভিন্ন প্রয়োগ চলে আসে, বা বলতে পারে যে আমাদের কি করলে এইটার শ্রেণীতে বা সমান্তরালে আমাদের রোধটা এত হবে। ঠিক আছে, এরপরে আমাদের 7 নাম্বার অধ্যায় থেকে আমরা ব্যতিচার এবং অপবর্তনের যে ম্যাথগুলো আছে এগুলো দেখলেই হয়ে যাবে। আর অধ্যায় 8 থেকে আমরা দৈর্ঘ্যের আপেক্ষিকতা, ফোটনের শক্তি, সময়ের আপেক্ষিকতা, মহাকাশ ভ্রমণের আপেক্ষিকতা, আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ, এক্স রশ্মির নির্গমন, ডি ব্রোগ্লির তরঙ্গ এবং কণার ভরবেগ বিষয়ক যে ম্যাথগুলো আছে, বা এখান থেকে তোমরা আসলে বোর্ড কোশ্চেন যেগুলো আসছে সেগুলো যদি একটু খেয়াল করো সেই টপিকগুলো পড়লেই হয়ে যায়। আর অধ্যায় 10 থেকে আমরা দেখো ফোটনের কম্পাঙ্ক, ভর ত্রুটি ও বন্ধ, নিউক্লিয়ার ফিশন, ফিউশন বা ফোটনের কম্পাঙ্ক, এখান থেকে আসলে দেখো আমাদের কৌণিক ভরবেগ, শক্তি বা ফোটন বিষয়ক ম্যাথগুলো আসে। আবার আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের তেজস্ক্রিয় পদার্থের অর্ধয় এবং গড়ায়ু এবং ক্ষয় সূত্রের ব্যবহার, এখান থেকে আমাদের 100% কোশ্চেন আসবে। আর সেমিকন্ডাক্টর থেকে আমাদের ট্রানজিস্টর, লজিক গেট এবং অর্ধপরিবাহী এবং ডায়োডের যে কোশ্চেনগুলো আছে এগুলাই আসবে, এর বাইরে থেকে আমাদের আসার কোনো সম্ভাবনাই নেই। তো তোমরা বুঝতেই পারছো যে আজকে আমাদের এই হচ্ছে সাজেশন। আমি দেখো ভিডিও লং হয়ে যাবে জন্য কিন্তু সব কিছু কিন্তু আসলে মুখে বলে দিইনি। তোমরা আমি যে সমস্ত জিনিসগুলো লিখে দিয়েছি সবগুলো জিনিস ফলো যদি করো তাহলে প্রশ্ন যতই হার্ড হোক না কেন তোমাদের কিন্তু নাম্বার কম পাওয়ার কোনোই সম্ভাবনা নেই। তো তাহলে আজকে এই পর্যন্তই, দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আর তোমরা অবশ্যই সাজেশনটা ফলো করবে, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যেও না। আজকে এই পর্যন্তই, দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।